সময় গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথের কালজয়ী 2 বিঘা জমি অবলম্বনে এই নাট্যরূপ দিয়েছেন ডক্টর বিপ্লব। আমরা সকলের অনুমতি নিয়ে শুরু করছি। হ্যালো, উপিন ভাই, বাড়ি আসো নাকি? আরে নুরুল ভাই, এসো এসো, আজ বড় সকাল সকাল এদিকে। দক্ষিণ পাড়ার দিকে গেছিলাম ভাই, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। কদিন দেখা পাই নাই তো তোমার, তাই। বেশ করেছো ভাই, তোমার কথা আমিও ভাবছিলাম আজ সকাল থেকে। তুমি না এলে আজ বিকেলের দিকেই হয়তো যেতাম তোমার বাড়ি। আমিনা বিবি কেমন আছেন নুরুল ভাই? তোমার ফুফাজানের শরীর বলছিলে ভালো নাই, তা তিনি ভালো আছেন তো এখন? ফুফাজানকে তার ছেলে নিয়ে গেছি সদর হাসপাতালে, আর আমি না ভালোই আছে। বাপের ঘর থেকে এই তো ফিরল কাল। তা তুমি রসুই ঘরের পিছনে এতক্ষণ কি করতেছিলে উপিন ভাই? ওই গাছগুলোর একটু যত্ন আত্তি করছিলাম ভাই। তোমার বৌঠান চলে যাওয়ার পর ওর হাতে লাগানো গাছগুলোর তো যত্ন আর তেমন হয় না। বড় ভালোবাসতো গাছগুলোকে। আম গাছটা তো ছিল ওর প্রাণ। বৌঠানের কথা মনে হলে বড় মন খারাপ লাগে উপিন ভাই। আমের সময় এলেই পাকা পাকা আমগুলো আমার হাতে তুলে দিয়ে বলতে, আমিনারে দেবেন নুরুল ভাই। কতদিন ডেকে ডেকে আমাদের কত যত্ন করে এটা ওটা খাইয়েছেন। বড় ভালো মানুষ ছিলেন গো আমাদের বৌঠান। সবই আমার অদিষ্ট ভাই, একদম একা পড়ে গেছি এখন। এক বুড়ি পিসি ছিল, সেও তো আজ কয়েক মাস হলো কাশিবাসী। চিন্তা করো কেন উপেন ভাই, আমরা তো আসি। যাক, ফসল এবার তোমার জমিতে বেশ ভালোই হয়েছে দেখলাম। আল্লাহ মেহেরবান, আমার জমিতেও ফসল এবার ভালোই ফলেছে ভাই। হ্যাঁ ভাই, এবার ফসল কাটারও সময় হয়ে এলো। দুটো মুনিশ আমারে জোগাড় করে দেবে ভাই। কেষ্টা আর ভজারি পাঠায় দেবো তোমার কাছে। তুমি আগে কথা কয়ে নিয়ে তারপর কাজে লাগাবা, তাহলে মজুরি নিয়ে পরে কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে নুরুল ভাই, তাই করি। তুমি তো অনেক দিন যাও নাই আমাদের বাড়ি, কাল সকালে আসবা নাকি একবার? আমি না কইতেছিল উপেন দাদারে আসতে বলবা। ঠিক আছে নুরুল ভাই, কাল সকালেই আমি যাব তোমাদের ওখানে। তাহলে আমি এখন চলি, তুমি কিন্তু একটু সকাল সকালই আসবা উপেন ভাই। আচ্ছা। ওই হে গোবিন্দ, বাগান বাড়ির কাজকর্ম সব ঠিক মতো দেখাশোনা করছো তো তোমরা? আগে হুজুর, আমি রোজই সময় মতো বাগানে যাচ্ছি কাজকর্ম দেখতে। বাগান বাড়িটা কেমন হবে বলো তো গোবিন্দ? দৈর্ঘ্যে প্রস্থে একটু বাড়াতে হবে বাগানটা, বুঝলে? যা বলেছেন হুজুর, দৈর্ঘ্যে প্রস্থে আর একটু বাড়াতে পারলে খুব চমৎকার হবে বাগান বাড়িটা। হ্যাঁ, একেবারে নদীর ধার পর্যন্ত নিয়ে যেতে হবে বাগানের সীমানাটা। ওখানে একটা সুন্দর স্নানের ঘাটও তৈরি করে দেব। কেমন হবে বলো তো গোবিন্দ? ওহ, কি বলবো হুজুর, অতি চমৎকার। মাঝে মধ্যে আমরা সব দল বেঁধে কেমন স্নানও করতে পারবো তাহলে। ওই সঙ্গে ওখানে সিমেন্ট দিয়ে বাঁধানো কয়েকটা বেঞ্চও যদি করে দেন হুজুর, সদর থেকে সাহেব কর্তারা সব এলে আপনি তাদের নিয়ে বেশ গল্প সল্প করবেন নদীর ধারে বসে। বাহ বাহ বাহ, বেশ বলেছো তো গোবিন্দ, তোমার তো বেশ বুদ্ধি আছে দেখছি। আচ্ছা ঠিক আছে, তাই করে দেব এখন। এই যে নায়েব মশাই, বাগান বাড়ির কাজটা এগোচ্ছে তো ভালোভাবে? চৌহদ্দিটা দৈর্ঘ্যে প্রস্থে কতটা দাঁড়াচ্ছে তাহলে? আগে পুরো বাগান বাড়ির চৌহদ্দি হচ্ছে 14 বিঘে, দৈর্ঘ্যে আপনার হলো 8 বিঘে,
আর প্রস্থে হলো 6 বিঘে। সে কি, দৈর্ঘ্যে আর প্রস্থে তো সমান সমান জমির কথা বলেছিলাম আপনাকে। দৈর্ঘ্যে একরকম আর প্রস্থে আর এক রকম, এরকম তো চলবে না নায়েব মশাই। ওটা আমার সমান সমানই হওয়া চাই। কি বলো হে গোবিন্দ? নিশ্চয়ই হুজুর, ওটা সমান সমানই করতে হবে। কিন্তু হুজুর, একটু অসুবিধে আছে। অসুবিধা? আবার অসুবিধাটা কিসের? আগে পূব পাড়ায় নদীর দিকের জমির লাগোয়া উপেনের জমিটাই যত গন্ডগোল করছে। গন্ডগোল করছে কেন? উপেনের বসত বাড়ি আর তার লাগোয়া চাষের জমিটা পড়েছে ওই দিকে। আরে তাতে কি হয়েছে? আগে ওদিকে তো আর বাড়ানো যাচ্ছে না। কেন? উপেনকে বলুন ওই জমিটা ছেড়ে দিতে। আগে ওর বসত বাড়িটাও যে পড়েছে ওই জমির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাহলে জমি বাড়ি দুই ওকে ছেড়ে দিতে বলুন উপেনকে। যা দাম হয় দিয়ে দেয়া যাবে ক্ষণকে। মোদ্দা কথা, ওই জমি আমার চাই, যেমন করেই হোক। ঠিক বলেছেন হুজুর, যেমন করে হোক উপেনের ওই জমি আমাদের নিতেই হবে, আলবাত নিতে হবে। কিন্তু হুজুর, উপেন যদি রাজি না হয় তার বসত বাড়ি আর চাষের জমি বিক্রি করতে, তাহলে? না নায়েব মশাই, আপনার দেখছি বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধি শুদ্ধিটাও লোপ পাচ্ছে। ও রাজি না হলে কি ওকে আমি ছেড়ে দেবো মনে করেছেন? কখনোই না হুজুর, ওকে কিছুতেই ছাড়া চলবে না। ও কি হুজুরের প্রজা নয়? হুজুর যা বলবেন তাই ওকে করতে হবে। হুজুর জমিদার, প্রজাদের মা বাপ, তার কথাই শেষ কথা। নায়েব মশাই শুনলেন তো? আমার জমিদারিতে আমার ইচ্ছা মতোই সব কাজ হবে। যান নায়েব মশাই, উপেনকে তলব করুন। কাল সকালেই যেন সে আমার কাছারি বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করে। আমি আজই খবর পাঠাচ্ছি হুজুর উপেনের কাছে। না না, লোক দিয়ে খবর পাঠাতে হবে না, আপনি নিজেই কাল যাবেন উপেনের কাছে। ওকে একটু বুঝিয়ে বলুন, ভালো দামই ওকে দেয়া হবে। জমি বাড়ি ও ছেড়ে দিই। তাই হবে হুজুর, আমি নিজেই যাব কাল উপেনের বাড়ি। নুরুল ভাই, কই নুরুল ভাই, দেখো কেমন সাত সকালেই এসে পড়েছি। আরে এসো এসো। আমিনা, আমিনা, দেখো উপিন ভাই আসছে। আসেন আসেন উপি দাদা, বসেন, এখানে একটু আরাম করেন। এবার অনেকদিন পর আইলেন দাদা, তা কেমন আছেন বলেন? শরীর তো ভালোই আছে আমি না, তবে একা একা আর ভালো লাগে না বাড়িতে। ক্ষেত জমিন বাগান এইসব করেই তাই সময় কাটাই। আপনার ভাইও তো কেবল আপনার কথাই কয়, বলে উপিন ভাই বড় একা পড়ে গেছে, বউঠানের জন্যে বড় দুঃখ করে মিয়া। বসেন দাদা, একটু বসেন। এই ভালো খেজুর গুড় এনেছি বাপের ঘর থেকে, গরম রুটির সঙ্গে একটু খাইয়া যান। আহা, বেশ বেশ বেশ, নিয়ে এসো আমি না। ওই নুরুল ভাইয়ের জন্যও আনো, আমরা একসঙ্গে খাবো দুজনে। কই নুরুল ভাই, এসো। ওদিকে করছো কি? বাগানের বেড়াটা ভেঙে গেছিল ভাই, তাই একটু ভেঙে দিয়ে এলাম। নইলে গরু ছাগলে সব গাছ মুড়িয়ে দেয় একেবারে। বাহ, ভারী সুন্দর খেজুর গুড় তো, বহুকাল খাইনি এমন ভালো গুড়। আমি না, আর একটু আনি দাও না উপেন ভাই রে। আরে না না না, আর খেতে পারবো না। নুরুল, ও নুরুল মিয়া, উপেন কি তোমার এখানে আছে নাকি? ও নুরুল। আরে এ তো দেখছি নায়েব মশাই। দাঁড়ান নায়েব মশাই, আসতেছি। বলেন নায়েব মশাই। জগার কাছে শুনলাম উপেন তোমার এখানে এসেছে। উপেনকে একটু দরকার আছে। এই যে উপেন, তোমারে খুঁজতে খুঁজতেই হয়রান। তোমার বাড়িতেই গিয়েছিলাম, পথের মধ্যে জগার কাছে জানতে পেরে
এখানে চলে এলাম। হ্যাঁ বলুন নায়েব মশাই। কর্তাবাবু তোমারে তলব করেছেন, আজই তুমি কাছারি বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করো। কি হয়েছে নায়েব মশাই? কর্তাবাবু আমাকে হঠাৎ তলব করলেন কেন বলেন তো? খাজনা তো কিছু বাকি নাই আমার। কেন তলব করেছেন সে আমি কি করে বলবো বলো? গেলেই জানতে পারবে সব। কর্তাবাবু নিজেই তোমাকে বলবেন। আমি এখন চলি, তুমি কিন্তু দেরি করো না উপেন। কি ব্যাপার বলো তো নুরুল ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো কেন? যাও না, ডেকেছেন যখন একবার দেখা করেই আসো না। যেতে তো হবেই ভাই, তবে মানুষটাকে চেনো তো, তাই একটু ভয় হয়। হ্যাঁ ভাই, জমিদার তো নয়, একেবারে সাক্ষাৎ জম। প্রজাদের রক্ত একেবারে শুষে খাচ্ছে। যাই তাহলে, এখান থেকেই ওই কাছারি বাড়ি ঘুরে একদম বাড়ি যাবো কোন। সেই ভালো উপেন ভাই, সকাল সকাল ঘুরে এসো কাছারি বাড়ি থেকে। আমি ওবেলা তোমার বাড়ি যাবো কন। এই যে উপেন এসেছে কর্তাবাবু। এসো উপেন, এদিকে এসো। পেন নাম হই কর্তাবাবু, আমাকে তলব দিয়েছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি উপেন। বলুন কর্তাবাবু। শোনো উপেন, আমি একটা বড় বাগান বাড়ি তৈরি করাচ্ছি, জানো তো? আগে জানি কর্তাবাবু। ওই বাগান বাড়িটা আমি দৈর্ঘ্যে আর প্রস্থে সমান সমান করাতে চাইছি, কিন্তু প্রস্থে 2 বিঘে মতো জমি আমার কম পড়ে যাচ্ছে। আর নদীর দিকটাতে আমার বাগানের সীমানা ঘেঁষে রয়েছে তোমার ওই 2 বিঘে জমি। ওটা পেলে আমার বাগানের চৌহদ্দিটা দৈর্ঘ্যে প্রস্থে ঠিক সমান সমান হয়। ওই জমিটা বাবু তোমাকে ছেড়ে দিতে হবে। কর্তাবাবু, ওই 2 বিঘে জমির মধ্যে আমার বসত বাড়িও যে রয়ে গেছে, ওটা তো আমি ছাড়তে পারবো না। ছাড়তে পারবে না? তোমাকে তার জন্যে ভালো দাম দিলেও তুমি ওই জমি আর বসত বাড়ি বিক্রি করতে পারবে না বলছো? কর্তাবাবু, এই যে আমার 7 পুরুষের ভিটে বাড়ি, ও জমি যে আমার কাছে সোনার চেয়েও দামি কর্তাবাবু। আমি কি করে এই জমি বেচে দেবো বলুন? তোমার ওই জমি আর বাড়ির যা দাম তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে দেবো উপেন। তুমি ছেড়ে দাও ওই জমিটা, গোল করো না। গরিবের ভিটেখানা রক্ষে করুন কর্তাবাবু। দৈনের দায়ে 7 পুরুষের ভিটে আমি কিছুতেই বেচতে পারবো না, আমাকে মাফ করুন হুজুর। আচ্ছা বোকা লোক তো তুমি। হ্যাঁ, একটা ভাঙা বসতদার বাড়ি কি আর কিছুটা জমি, তার জন্যে হুজুরের এতগুলো টাকা দিতে চাইছেন, আর তুমি 7 পুরুষের ভিটে বলে গাধুনি গাইছো? ছেড়ে দাও উপেন। ভালো চাও তো জমিটা ছেড়ে দাও বাবু। সবাই এত করে বলছেন, তুমি এত জেদ করছো কেন উকিল? কর্তাবাবু তো তোমাকে ভালো দাম দেবেন বলেছেন। তবে কেন শুধু শুধু? তর্ক করো না উপেন। বোঝা হয়ে তুমি কোন সাহসে জমিদার বাবুর মুখের ওপর কথা বলছো শুনি? হুজুর যা বলবেন তাই তো শুনতে হবে নাকি তোমায়? তাহলে জমি বাড়ি তুমি বেচবে না উপেন? আমাকে মাফ করে দেন কর্তাবাবু, আপনি আমার মা বাপ, আমার অপরাধ নেবেন না হুজুর। ও জমি আর বাড়ি আমাকে আর বেচতে বলবেন না। আচ্ছা, সে দেখা যাবে। কাজটা ভালো করলে না উপেন। গায়ের জমিদার দণ্ড মুন্ডের কর্তা, আর কথা অগ্রাহ্য করে তুমি পার পাবে উপেন? ঠিক আছে, তুমি এখন যেতে পারো উপেন। তুমি সাউন্ডটাকে ঠিক কর। ভাই, এই তো বড় বিপদ ঘটিয়ে দেখছি তোমার মাথার উপর। কি করব বলো? এখন চুপ করে বসে থাকা ছাড়া আর তো উপায় নাই। তাই বলে এত বড় অন্যায় নুরুল ভাই? জমিদারের বাগান বাড়ি তৈরি হবে আর আমি 7 পুরুষের ভিটে হারাবো? এ কেমন আবদার নুরুল মিয়া? গরিব বলে কি
সব অত্যাচার মুখ বুঝে আমাদের কি সহ্য করতে হবে? মাথার উপর কি ঈশ্বর নেই? এই যে উপিন, বাড়িতেই আছো দেখছি। ও, নুরুল মিয়াও এখানে? আবার কি মনে করে নায়েব মশাই? শোনো উপেন, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা চলে না। এখনো সময় আছে। তোমার ভালোর জন্যই বলছি, কর্তাবাবুর কথাটা মেনে নাও। ভালো দাম পাচ্ছ, বসত বাড়ি আর জমিটা ছেড়ে দাও। আপনারা সকলে বারবার একই কথা কেন বলছেন আমাকে? আমি তো বলেই দিয়েছি, প্রাণ থাকতে ওই জমি আমি আর ছাড়তে পারবো না। এই 2 বিঘে জমি ছাড়া আমার তো কিছু নেই নায়েব মশাই। টাকা পয়সা যা কিছু ছিল হাতে, সে সব আপনার বৌমার অসুখের সময় খরচ হয়ে গেল, সেও রইল না। জমি জায়গাও সব বিকে গেল জলের দরে। পড়ে রইল এই 2 বিঘে জমি আর এই বসত বাড়িটা। সবই তো বুঝলাম উপিন, তবু বলি জমিদারের সঙ্গে লড়াইয়ে যেও না। যাক, যে কথাটা তোমাকে জানাতে এসেছিলাম সেটা বলি। ওটা ওটা আবার কি দেখাচ্ছেন নায়েব মশাই? দেখো, একটা পুরনো হিসেব। তোমার বাবা 700 টাকা ধার নিয়েছিলেন কর্তাবাবুর কাছ থেকে। সে আজ 12 বছর আগের কথা। সুদ সমেত সেই ঋণের পরিমাণ এখন কত দাঁড়াচ্ছে জানো? কর্তাবাবুর কাছে বাবা কখনো ধার নিয়েছিলেন এমন তো শুনিনি। কি করে শুনবে বলো? এই খাতা তো আর তুমি আগে দেখোনি। কর্তাবাবু আমাকে জানালেন বলেই আমি খাতা খুলে দেখলাম। এখন সুদ সমেত তোমাকে তো টাকাটা শোধ করতে হবে বাবা। 12 বছরে চক্রবৃদ্ধি হারে সুদ জমে জমে দাঁড়িয়েছে এখন প্রায় 7,500 টাকা। তুমি কি টাকাটা দিতে পারবে এখন উপেন? এত টাকা? এত টাকা আমি কি করে শোধ করবো নায়েব মশাই? তা তো আমি জানি না উপেন, তবে কর্তামশাই তোমাকে 3 দিনের মধ্যেই টাকাটা শোধ করতে বলেছেন। নইলে দেনার দায়ে আদালতের ডিক্রি জারি করে তোমার জমি বসত বাড়ি সবই বিক্রি করে দেওয়া হবে, বুঝলে? যাক, তোমাকে সব কিছুই জানিয়ে দিলাম। এখন আমি চলি। এত করেও শেষ রক্ষা করতে পারলাম না নুরুল ভাই। বসত বাড়ি জমি আমার সবই চলে গেল মিথ্যে দেনার দায়ে। আমার শেষ সম্বল ভিটেটুকুও কেড়ে নিল ওরা। কাঙালের ধন এইভাবেই আত্মসাৎ করে নেয় দেশের রাজা। হে ভগবান, এই তুমি লিখেছিলে আমার কপালে। আল্লাহ, এ কি করলে? উপেন ভাইকে একেবারে নিঃসম্বল করে দিলে তুমি। এত বড় বিশ্বে ওর মাথা ঘষবার ঠাইটুকু আর রাখবে না। ভালোই হলো নুরুল ভাই, এই মোহমায়ার গর্ত থেকে আমাকে বের করে আনলেন ভগবান। আমার ওই 2 বিঘে জমির পরিবর্তে এই বিরাট বিশ্ব নিখিলকেই আমার ঘর করে দিলেন তিনি। আমি আর দুঃখ করবো না ভাই, এবার বেরিয়ে পড়তে হবে আমাকে। কোথায় যাবেন উপিন দাদা আমাদের ছেড়ে? আমরা তো আছি, আমাদের সঙ্গে কি আপনি থাকতে পারেন না? তাই থাকো উপেন, আমাদের কাছেই থেকে যাও না উপেন ভাই। না না, তা হয় না, আমাকে যেতেই হবে। কোথায় পথে পথে ঘুরবেন উপিন দাদা? কে খাওয়াবে আপনারে? কে দেখবে বলেন তো? আপনার নুরুল ভাই আর আমিনা বোন থাকতে কেন আপনি এত কষ্ট করবেন? না বোন, আমাকে আর ঘরে টেনো না। এই বিরাট বিশ্ব সংসারই হবে এখন আমার ঘর। আমি চললাম। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে
সেই 2 বিঘা জমি